শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়া থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, আজকের বিজনেস আওয়ারে আমরা আলোচনা করতে চাই বিনিয়োগের পরিবেশ পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে আছেন মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক জনাব ডক্টর কামরুজ্জামান কায়সার। জনাব কায়সার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে। আমরা আপনার কাছ থেকে আজকে অর্থনীতির বর্তমান অবস্থা এবং একই সাথে যে বিনিয়োগ পরিস্থিতি, নতুন সরকার, সবকিছু মিলে যে বিনিয়োগের যে পরিবেশ, আস্থা ফিরল কিনা, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে আমাদের কাছে একটা প্রতিবেদন আছে, সেটা একটু দেখে এসে আমরা আলোচনায় ফিরব। মার্কিন স্বার্থ রক্ষায় তড়িঘড়ি করে ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি করেছে ইউনূস সরকার, এমন অভিযোগ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ। সোমবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উচ্চ সুদহার বিনিয়োগের পথ রুদ্ধ করেছে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি বন্ধে নতুন সরকারের প্রতি আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হারের সমঝোতা এবং দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে গত 9 ফেব্রুয়ারি বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার। কিন্তু এই চুক্তিতে সুবিধার ভারসাম্যে যুক্তরাষ্ট্রের পাল্লা ভারী বলছেন ব্যবসায়ীরা। সোমবার রাজধানী মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় নবগঠিত সরকারের নিকট ব্যবসায়ীদের প্রত্যাশা শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রপন্থী। একটি নির্বাচিত সরকারের উপরেই এটা ছেড়ে দেওয়াটা মনে হয় ভালো ছিল। আমরা নিষেধ করেছি এবং একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের নামে অর্থনৈতিক সার্বভৌমত্ব বিরোধী একটি ইউনিল্যাটারাল যুক্তরাষ্ট্রপন্থী একটি এগ্রিমেন্ট অন্তর্বর্তী সরকার সই করেছে। জ্বালানি সংকট, উচ্চ সুদহার বিনিয়োগের পথে বড় বাধা হয়ে আছে উল্লেখ করে ডিসিসিআই সভাপতি বলেন, নতুন সরকার এক্ষেত্রে কার্যকর পদক্ষেপ না নিলে বিনিয়োগে আস্থা ফিরে আসবে না। ঋণের সুদ হারকে যুক্তিসঙ্গত এবং সহনীয় পর্যায়ে নিয়ে আসা, যাতে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম গতিশীল হয়। সরকারি খাতে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে, যা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিকে সহায়ক করবে। অন্যদিকে নতুন সরকারের কাছে চাঁদাবাজি সহ সকল ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান ব্যবসায়ীরা। সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, যাতে ব্যবসায়ীরা নিরাপদ ও নির্ভর পরিবেশে কার্যক্রম পরিচালনা করতে পারেন। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। গত বছরের ন্যায় আমরা প্রতিবেদনটি দেখলাম, সেই প্রতিবেদনটি ধরেই আমরা আলোচনায় ফিরতে চাই। আমরা প্রথমেই আসতে চাই যে একটা লম্বা সময় ধরে আসলে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতিতে একটা স্থবিরতা আছে এবং সেটি 18 মাস, অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের এই সময়টাতেও আমরা দেখেছি যে এই স্থবিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। ব্যবসায়ীরা আসলে বিনিয়োগ করবে কি করবে না, এরকম একটা অনাস্থার মধ্যেও ছিল। এখন তো একটি নির্বাচিত সরকার আসলো এবং মানুষের বড় ধরনের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এই যে বিজয় এবং এর মধ্য দিয়ে অর্থনীতির যে অচলাবস্থা বা যে সংকটগুলো আছে, সর্বোপরি বিনিয়োগের পরিবেশ পরিস্থিতির ফিরবে কিনা, কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে আজকের এই সেশনে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং সমসাময়িক বিষয় নিয়ে আপনি একটি বিষয় উত্থাপন করেছেন বলে। এটা তো সত্য যে বিগত 1.5 বছর ধরে একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল। যারা বিনিয়োগকারী তারা তো সবসময় চিন্তা করবে একটি স্থিতিশীল সরকার, ব্যবসা বান্ধব একটা পরিবেশ এবং আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বিনিয়োগের অনুকূল যে কতগুলো বিষয় থাকে, সেগুলো যদি যথাযথভাবে নিশ্চিত হওয়া না যায় তাহলে ব্যবসায়ী তো এগিয়ে আসবে না। আপনি দেখবেন যে এই 1.5 বছরে আমাদের বৈদেশিক বিনিয়োগের হার সর্বনিম্ন কোটায় চলে এসেছে, বিলো 5% চলে এসেছে, যেটা কখনোই ছিল না। ডাবল ডিজিটের উপরই সবসময় আমাদের বৈদেশিক বিনিয়োগটা ছিল। তো এটা হলো একটা আস্থাহীনতা বা ব্যবসা বাণিজ্যে যখনই একটা বিগ ইনভেস্টমেন্ট নিয়ে কেউ আসবে তখন সে ওই দেশের পরিস্থিতি, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসা বান্ধব কিছু নীতিমালা
এবং সার্বিকভাবে তার একটা স্থিতিশীলতার কথা সবসময় ভাবা হয়। তো সেটার ব্যাপারে একটু সবার হতাশা বা একটা দুশ্চিন্তা তো ছিলই। তো এখন নতুন সরকার এসেছে, একটা গণতান্ত্রিক সরকার, বিপুল ম্যান্ডেট নিয়ে আপনি যেটা বললেন, এটা ব্যবসায়ীদের জন্য একটা স্বস্তির কারণ। সবাই এখন ভাববে যে এখন গণতান্ত্রিক পরিবেশে এই সরকার অর্থনৈতিক যে কতগুলো বড় বড় চ্যালেঞ্জের কথা বলেছে, যে আপনার মুদ্রাস্ফীতি কমানো, উচ্চ যে সুদ হার সেটাকে কমিয়ে একটা সহনশীল পর্যায়ে নিয়ে আসা, তারপর আপনার বিনিয়োগের অনুকূল পরিবেশ করা, বিশেষ করে ট্যাক্স ভ্যাটের যে কতগুলো বিষয় আমাদের ব্যবসায়িক সমাজ থেকে বলে আসছে এটাকে আরো ব্যবসা বান্ধব করার জন্য, এই সবগুলো বিষয়ের উপর কিন্তু বর্তমান সরকারের একটা দৃষ্টিভঙ্গি আছে। এবং আপনারা জেনে নিশ্চয়ই খুশি হয়েছেন যে আমাদের বর্তমান যে অর্থমন্ত্রী যাকে দেয়া হয়েছে উনি কিন্তু একজন ব্যবসায়ী অর্থমন্ত্রী। উনি আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন, উনি একজন অর্থনীতিবিদ, ভালো ব্যবসা বাণিজ্যের সাথে ওনার যে সংশ্লিষ্টতা, আমরা আশা করব ওনার কাছ থেকে আমরা ব্যবসা বান্ধব অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি আরো কার্যকরী বাস্তবমুখী কিছু পদক্ষেপ নেবেন, যার ফলে বিগত দিনে বিশেষ করে গত 1.5 বছরে ব্যবসায় যে একটা অচলাবস্থা ব্যবসায়ীদের সেটা কাটিয়ে উঠবে এবং নতুন করে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান বাড়বে, আর্থিক শৃঙ্খলা ফিরে আসবে, ব্যাংকিং খাতে একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে জনমনে একটা স্বস্তি আসবে। জনাব কায়সার, আপনারা তো বিনিয়োগ প্লাস রপ্তানির সাথে জড়িত। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে মানে লম্বা একটি সময় যে বিনিয়োগ স্থবিরতা বা হচ্ছে বিনিয়োগ পরিবেশ নেই, তার মধ্যে যে মানসিক মানে যে আপনাদের বিনিয়োগকারীদের মধ্যে মানে দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে যে অনাস্থাটা তৈরি হয়েছে সেটি দূর করার জন্য আসলে এই সরকারের এখন কোন দিকে নজর দিতে হবে যেটির মাধ্যমে আসলে বিনিয়োগের পরিবেশটা ফিরে আসবে? যেটা আমি বললাম যে এখানে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে যে বিষয়গুলো মোদ্দা কথা আকারে যদি বলতে হয় সেটা হলো যে আমাদের ব্যাংকিং সেক্টরকে আগে গুছিয়ে আনতে হবে। আপনি জানেন যে পতিত আওয়ামী সরকার তারা ব্যাংকিং খাতে একটা নৈরাজ্য সৃষ্টি করে গিয়েছিল। তারল্য সংকট ছিল, ডলার সংকট থেকে শুরু করে আর্থিক খাতটা একদমই চুরমার হয়ে গিয়েছিল, যেটা এটা খুবই স্বাধীনতার পর এটা একটা অচলাবস্থার মধ্যে চলে গিয়েছিল। সেটাকে ঢেলে সাজাতে হবে। ব্যাংকে আমি টাকা রাখবো, ব্যবসা করব, আবার তো সে আস্থায় আনতে হবে যে হ্যাঁ আমার টাকা নিরাপদ আছে, বিনিয়োগটা নিরাপদ আছে। এই আস্থার বিষয়টাই বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় একটা বিষয়। তার পাশাপাশি আপনার যে মুদ্রাস্ফীতি যা আছে, যদিও গত সরকার জাস্ট ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট যেটা বলেছে যে তারা 8.58% মুদ্রাস্ফীতি তারা রেখেছে, কিন্তু এটা কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভ এটা কিন্তু যথেষ্ট না। এটাকে নিয়ে নামিয়ে আনতে হবে। আপনার 2-3%-এর মধ্যে যদি মুদ্রাস্ফীতি থাকে তাহলে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যে অর্থনীতি সেটা একটা সামনে এগোনোর জন্য একটা বাস্তবমুখী পদক্ষেপ হবে বলে আমি আশা করি। আর বিশেষ করে আমাদের যে জ্বালানি সংকটটা এটা তো আমাদেরকে ভাবিয়ে তুলছে। এই আপনার গ্যাস বিদ্যুতের যে নিরবিচ্ছিন্ন যে সরবরাহ এটা যদি নিশ্চিত করা না যায়, আপনি ইনভেস্ট করবেন কি করে, আপনি কিভাবে উৎপাদন করবেন? আপনাকে কৃত্রিমভাবে এলএনজি অথবা বিভিন্ন গ্যাস এনে বাড়তি মূল্যে আপনাকে যখন উৎপাদনের জন্য আপনাকে এটা ইউজ করতে হয় তখন তো আপনার পণ্যের উৎপাদন খরচটা অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি কিন্তু ইন্টারন্যাশনাল এটা কম্পিটিটিভ হতে পারেন না। তো সেক্ষেত্রে আমাদের যে জ্বালানি সংকটটাকে দূর করতে হবে, নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করে এটাকে ব্যবসায় একটা গতি আনার জন্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। আর যেটা ব্যাংকিং খাতের কথা বললাম যে উচ্চ মূল্য হার বা সুদ হার এটা তো নিশ্চয়ই এটা তো কমাতে হবে। আপনার 13-14% ব্যাংক ইন্টারেস্ট দিয়ে আপনি কিভাবে মুনাফা অর্জন করবেন? কারণ আপনার এখন প্রায় প্রতিটি ব্যবসায়ী কিন্তু আপনার সিঙ্গেল ডিজিট মার্জিন থাকে। আপনি সিঙ্গেল ডিজিট মার্জিন রেখে কিভাবে আপনি ডাবল ডিজিট লোন রিপেমেন্ট করে ব্যবসায় আপনি টিকে থাকতে পারবেন? তো এই বিষয়গুলোকে দেখতে হবে আর আমাদের নীতি সহায়তা করে আরো ঢেলে সাজাতে হবে। ব্যবসা বান্ধব হতে হবে। সবচেয়ে বড় কথা হলো ব্যবসা বান্ধব নীতি সহায়তা প্রণয়নের মাধ্যমে অর্থনীতি এবং বিদেশি যে বিনিয়োগের যে বিষয়টা এখন জরুরি সেটাকে আকৃষ্ট করতে হবে। বিএনপি তো এর আগেও রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের সেই অর্থনৈতিক পলিসি বা এই বিনিয়োগ ব্যবসা বাণিজ্য পলিসিগুলো কেমন ছিল সেইটা থেকে মানে সেই ধারাগুলো যদি বর্তমানে ফিরে আনা যায় বা হচ্ছে যে সেগুলো কার্যকর করা যায় বা এর সাথে নতুন কিছু যোগ করা যায় তাহলে এই পরিস্থিতি পরিবেশ উন্নতি হবে কিনা?
নিশ্চয়ই আপনি জানেন, আমি যদি আপনার 91-এর বিএনপি গভর্নমেন্টের থেকে যদি পরিসংখ্যানটা আমি টেনে আনি, তাহলে বিষয়টা একটু পরিষ্কার হবে যে 91-এ যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল বিএনপির নেতৃত্বে, তখনই কিন্তু অর্থনীতির একটা গতি আসে। স্বাধীনতার পর অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী হওয়ার ক্ষেত্রে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব বাংলাদেশে সর্বপ্রথম ডাইরেক্ট ট্যাক্সের একটা ব্যবস্থা করেছিলেন, যেটাকে বলা হয় ভ্যাট। এই যে ভ্যাটের প্রবর্তন, তারপর আপনার যে আমাদের ব্যবসার ক্ষেত্রে আমরা এই যে এলসি, ব্যাক টু ব্যাক এলসি যেটা করি আর কি, এই বিষয়গুলো কিন্তু ছিল না। তো ব্যবসা বান্ধব পরিবেশ তখন থেকেই প্রবর্তন হয় এবং অর্থনীতিতে একটা নতুন চাঙ্গা ভাব দেখা দেয়। আপনি যদি 91-এর ইকোনমিক ট্রেন্ডটা আপনি একটু পর্যালোচনা করেন, দেখবেন যে তখন থেকে কিন্তু অর্থনীতির একটা গতি সঞ্চার হয়। পরবর্তীতে আবার বিএনপি সরকার 2001 সালে ক্ষমতায় আসে। তখনও অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী ছিলেন এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে, বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে ওনার যে অবদান, এবং আমরা জানি যে এফডিআই কিন্তু সবচেয়ে বেশি ছিল 2001 থেকে 2006-এর মধ্যে। তো এই বিষয়গুলো এই জন্যই হয়েছিল যে ব্যবসা বান্ধব নীতি সহায়তা ওনারা এমনভাবে প্রণয়ন করেছিলেন যাতে সবাই উদ্বুদ্ধ হয়, ব্যবসাতে আকৃষ্ট হয়। এখনো সেই অবস্থায় আমরা মনে করি যে আমি যে একটু আগে যে কথাটা বললাম, যে আমি খুব আশাবাদী যে একজন সফল অর্থনীতিবিদ এবং একজন ব্যবসায়িক ব্যক্তিত্বকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, মিস্টার আমির খসরু মাহমুদ চৌধুরী। উনি অনেক সজ্জন ব্যক্তি এবং ব্যবসা বান্ধব একজন ব্যক্তি, নিজে উনি একজন ব্যবসায়ী, উনি চিটাগাং চেম্বারের প্রেসিডেন্টও ছিলেন। তো আমি আশা করব যে আমাদের যে কর হার থেকে শুরু করে আমাদের ব্যাংকিং সেক্টরে যে একটা বিশৃঙ্খলাকে সুন্দরভাবে সাজিয়ে এবং রপ্তানি যে গতিটাকে বাড়ানোর জন্য ওনাকে পদক্ষেপ নিতে হবে, এবং সেক্ষেত্রে ওনার পক্ষেই সম্ভব এগুলোকে ঢেলে সাজিয়ে আগামীতে বাংলাদেশের একটা অর্থনৈতিক চাঙ্গা ভাব ধরে রাখার জন্য। এই যে 18 মাসে আমরা দেখেছি যে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, বিশেষ করে বিজিএম এবং বিকেএম এর হিসাব বলছে প্রায় 300-র মতো কারখানা বন্ধ হয়ে গেছে এবং অনেক কারখানা এখন বন্ধের মুখে। এমন পরিস্থিতিতে আসলে কি করণীয়? কারখানা সত্যি বন্ধ হয়েছে, আপনার পরিসংখ্যান ঠিকই আছে। এটার পিছনে যে কারণ সেটা হলো যে আপনার জ্বালানি সংকট ছিল, তারপর তারল্য সংকট, এলসি করা যায় নাই মূলধনের অভাবে বা ব্যাংকে পর্যাপ্ত সেই বৈদেশিক মুদ্রা না থাকার কারণে, তারপর আপনার কি বলে দীর্ঘসূত্রিতা, আপনার এই শিপমেন্টের ক্ষেত্রে সাপ্লাই চেনে একটা অচল অবস্থা, এই সব কিছু মিলিয়ে ছোট এবং মাঝারি গোছের অনেক ফ্যাক্টরি কিন্তু আর টিকে থাকতে পারেনি। তো এইটা জন্য আমার মনে হয় যে যারা এই বিষয়গুলোকে চিন্তা ভাবনা করেন যে নতুন করে রপ্তানিতে একটা উদ্দীপনা আনার জন্য যারা চিন্তা ভাবনা করবেন, বর্তমান সরকারের যারা নীতি নির্ধারকরা, তাদেরকে ভাবতে হবে যে ছোট, মাঝারি এবং বড় সবাইকে সম পরিমাণ বা একই ধরনের ফ্যাসিলিটি যাতে তারা ভোগ করতে পারে, এই ধরনের একটা সমনীতি প্রণয়ন করার একটা বিষয় আছে। এখন যারা একটু বড় আছে তারা হয়তো ধরেন বিভিন্নভাবে টিকে আছে, যে তাদের হয়তো ইন হাউস অনেক ফ্যাসিলিটিজ আছে, যার কারণে তাদের বাইরে কোনো সহায়তা নেওয়া লাগে না। একটা সেম আমব্রেলাতেই তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ তাদের আছে বলে তারা সামহাউ টিকে আছে। কিন্তু যারা ছোটরা আছে তারা তো অন্য সোর্সের উপরে নির্ভরশীল। তো যার কারণে এক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা, উচ্চ ব্যাংক সুদ হারটাকে কমানো ছাড়া এর কোনো বিকল্প নেই। আর আমাদের যে সাপ্লাই চেইন থেকে শুরু করে সর্বত্রই আপনার একটা উইন উইন সিচুয়েশন রাখতেই হবে। আর আমাদের বায়াররা বর্তমানে দিনের পর দিন তারা যারা রপ্তানিকারক, উৎপাদনকারী, তাদের উপর আসলে এমন বেশি প্রাইসের ব্যাপারে হার্ড নেগোসিয়েশন করছে, যেটা ধরেন 5 বছর আগে যে প্রোডাক্টের মূল্য ছিল $5, সেটা কমাতে কমাতে এখন এটা $3-3.5 নিয়ে এসেছে। কিন্তু ইন্টারন্যাশনালি তো র মেটেরিয়ালসের দাম বেড়ে গিয়েছে, এদিকে ব্যাংকিং ইন্টারেস্ট রেট বেড়ে গিয়েছে, তারপর আমাদের আভ্যন্তরীণ অনেক ধরনের সমস্যা আছে। তো এত কিছু মিলিয়ে তো তারা টিকতে পারেনি, তারা মানে বন্ধ করতে বাধ্য হয়েছে। তো এই পরিস্থিতি থেকে উন্নয়নের জন্য আমাদের যে তৈরি পোশাক শিল্পের যে সবচেয়ে বড় একটা অবদান আমরা আমাদের জাতীয় অর্থনীতিতে রাখি, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিদেশি বায়াররা এখনো আমাদের উপর আস্থা রাখে, এই জন্য যে আমাদের সস্তা শ্রমটা তাদের একটা আকর্ষণের বড় ব্যাপার। যদিও এখন সেই সস্তা শ্রম
ওই পর্যায়ে নাই, তারপর আমরা মনে করি ইন্টারন্যাশনাল কম্পিটিটিভনেসের মধ্যে আমরা এখনো আছি, কিন্তু সেটাকে ধরে রাখতে হবে। আমাদের আভ্যন্তরীণ যে যে সহায়তাগুলো, বিশেষ করে আপনার জ্বালানি সরবরাহ, নির্বিচ্ছিন্ন সরবরাহ, ব্যাংক ইন্টারেস্টটাকে সহজীকরণ করা, নীতি সহায়তা করা, ট্যাক্সেশনটাকে আরো সহজীকরণ করা, এবং আপনার উৎপাদনমুখী যে কর্মকাণ্ডের ক্ষেত্রে একটা ব্যবসা করতে গেলে যে কতগুলো পদক্ষেপ, এই কতগুলো বিষয়কে সহজীকরণ করা। কারণ এখন একটা নতুন ব্যবসা আপনার চালু করতে গেলে দেখা যায় যে প্রায় 30 থেকে 35টা ডিপার্টমেন্টের সাথে তার একটা ইন্টারকানেকশন করা লাগে, তার লাইসেন্স নেওয়া লাগে, তারপরে প্রতি বছর রিনিউয়াল করা লাগে, এবং রিনিউয়াল কস্টটা অনেক হাই। আগে একটা ট্রেড লাইসেন্স আপনার 5 থেকে 7,000 টাকা একটা ট্রেড লাইসেন্স আপনার করা যেত বা রিনিউয়াল করা যেত, এখন সেটা লক্ষাধিক টাকার উপরে চলে গিয়েছে। এবং এই ধরনের লাইসেন্স একটা না, 30-35টা লাইসেন্স এভরি ইয়ারে এটাকে রিনিউ করতে হয়। কেন আমি এভরি ইয়ারে কেন করব? আপনার এটাকে আপনি 5 বছর মেয়াদি করে দেন, তাহলে তো ব্যবসায়ীটা সাশ্রয়ী একটা ভাবে থাকে। সবচেয়ে বড় কথা হলো যে ইজি অফ ডুইং বিজনেস যেটা আমরা বলি আর কি, সেই পর্যায়ে যদি আমরা না আসি এবং ওয়ান স্টপ সার্ভিস যদি আমরা প্রবর্তন করতে না পারি, তাহলে আগামীতে বিদেশি বিনিয়োগ বলেন আর দেশি যারা উদ্যোক্তা আছে তারা কিন্তু আলটিমেটলি খুব একটা উৎসাহী হবে না। এই ডিসিসি এর কালকে যে সংবাদ সম্মেলন করেছে, সেখানে ডিসিসি এর সভাপতি একটি কথা বলেছে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের চাঁদাবাজি হচ্ছে। সেটি গত সরকারের সময় হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে ব্যবসা করা কঠিন হয়ে যাবে, এমন একটি দাবি তিনি করেছেন। এবং সেক্ষেত্রে আসলে নতুন সরকারের কাছে তিনি দাবি করেছেন যাতে এই চাঁদাবাজিটি বন্ধ করা হয়। আপনি যদি বলতেন যে আসলে বাস্তব চিত্র কি? আসলে এই চাঁদাবাজির যে বিষয়টা, এটা তো সর্বজন স্বীকৃত, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এটা তো একদিনে হয়নি, এটা দীর্ঘদিনের একটা প্রচলিত প্রথা চলে আসছে। তো এটার ভিতরেই তো এই যে নির্বাচনী যে ইশতেহার বা যে বড় বড় দলগুলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম সহ অন্যান্য যারা আছে, তাদের মেইন ফোকাসটা কিন্তু এটাই ছিল যে আমাদের চাঁদাবাজ মুক্ত সুন্দর ব্যবসায়িক পরিবেশ তৈরি করা। তো সেক্ষেত্রে বর্তমান সরকার একদম জিরো টলারেন্সে আছে যে চাঁদাবাজকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। ইতিমধ্যেই আপনার বর্তমান সরকার 1 সপ্তাহ হয়নি ক্ষমতা এসছে, এর মধ্যে কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু একটা অ্যাকশন হয়েছে, আপনার আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং এটাকে আসলে দলমত নির্বিশেষে এটাকে যদি দমন করা না যায় তাহলে ব্যবসায়ীরা স্বস্তি পাবে না। এবং সেই আগের মতো যদি পুরনো কনভেনশনাল সিস্টেমে আমাদের চলতে হয়, একদিকে আমাদের উৎপাদন খরচ বেড়ে গিয়েছে, তারপর আবার এগুলো হলো আপনার মানে বাড়তি একটা ঝামেলা, এইগুলো যদি হয় তাহলে ব্যবসায়ীরা আসলে উৎসাহী হবে না। তবে বর্তমান সরকার খুবই আন্তরিক। আমি যতটুকু জানি যে প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে একদম জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। আমরা আশা করব যে সুন্দর চাঁদাবাজ মুক্ত একটা ব্যবসায়িক পরিবেশ খুব শীঘ্রই এটা গড়ে উঠবে। ডাক বিভাগের মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদে বিদেশি বিনিয়োগের প্রস্তাব নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন জামায়াত ইসলামের এমপি মীর আহমদ বিন কাশেম আরমান। মঙ্গলবার দুপুরে গভর্নরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরমান বলেন, বিনিয়োগ করবে বিদেশিরা, তারাই মূলত সব ঠিকঠাক করবে, এখানে লোকাল এজেন্ট হিসেবে কাজ করবেন তিনি। তারা এর মূল আলোচনা শুরু হবে। সব আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ সময় তিনি আরও বলেন, বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি একটু বহুজাতিক সংস্থা, এদের 3টি মহাদেশে কার্যক্রম রয়েছে। এটি একটি বহুজাতিক বিনিয়োগকারী সংস্থা, তাদের প্রায় 3টি মহাদেশে অপারেশন রয়েছে। আপনারা জানেন যে বহুজাতিক সংস্থাগুলো যখন প্রাথমিক অ্যানালাইসিসটা করে তখন আইনজীবী অথবা ফাইন্যান্সিয়াল ফার্ম এদের দিয়ে তারা করে। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে আছেন মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক অর্থ জনাব ডক্টর কামরুজ্জামান কায়সার। জনাব কায়সার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা যে আলোচনা করছিলাম যে বিনিয়োগের পরিবেশ ফেরানোর চ্যালেঞ্জগুলো কি কি, সেই জায়গাতে আমরা একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। এবছর তো এলডিসি গ্র্যাজুয়েশনেরও কথা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি আছে কিনা? যদিও বিএনপির সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে 3 বছর পেছানোর জন্য জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে, সব মিলিয়ে আপনাদের অবস্থান যদি একটু বলতেন।
হ্যাঁ, আপনি জানেন যে ব্যবসায়ী মহল থেকে শুরু করে সরকার পর্যন্ত শীর্ষ পর্যায়ে সবাই কিন্তু একটা বিষয়ে ঐক্যমতে এসেছে যে আপনার সরকারি দল বলেন বা বিরোধী দল বলেন, সবাই কিন্তু বিষয়টা অনুধাবন করেছে যে বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন এই মুহূর্তেই করাটা একটা ঝুঁকিপূর্ণ। পূর্বের যে নিয়ম অনুযায়ী 2026 নভেম্বরে বাংলাদেশ এলডিসি থেকে আপনার মধ্যম আয়ের দেশে চলে যাবে। তো এটার জন্য আমাদের তো ব্যবসায়িক কিছু ঝুঁকি থাকবেই, কারণ আমরা যে বেনিফিটগুলো পাই, যে জিএসপি যে সহায়তা থেকে শুরু করে আপনার ট্যাক্স রিবেটের যে বিষয়গুলো আমরা আন্তর্জাতিকভাবে আমাদের ক্রেতাদের কাছ থেকে পেয়ে আসি, সেটা তো বন্ধ হয়ে যাবে। তারপর আপনার আমাদের কিছু প্রাইসও বেড়ে যাবে, আমাদের কিছু আপনার যে কার্যক্রমগুলো আমরা করি, যেই উৎপাদনের যে আমাদের প্রোডাক্টগুলোর যে সেগমেন্টেশন, সেখানেও কিন্তু আমাদের অন্যরকম একটা বিষয় আসবে যে আমরা হায়ার এন্ডের প্রোডাক্ট আমাদের কিছু করতে হবে, মিডল এন্ডের প্রোডাক্ট করতে হবে, আবার লোয়ার এন্ডের যে প্রোডাক্টগুলো আমরা সবসময় করি সেটাও কিন্তু তখন আপনার এত স্বল্প মূল্যে থাকবে না। কিছু যখন আপনার ট্যাক্স উইথড্রয়াল হয়ে যাবে, তখন এটার উপরে যখন বাড়তি ট্যাক্স ইম্পোজ হবে, তখন সেটা ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ হবে না। তো বর্তমান সরকার ক্ষমতা আসার পরেই কিন্তু এই বিষয়ে নজর দিয়েছে এবং এটাকে 3 বছর ডেফার করার একটা প্রস্তাবনা এসেছে। সেটা তো আসলে সরকারের পক্ষ থেকে বলার সাথে সাথে এখানে আন্তর্জাতিক কিছু লবিংয়ের ব্যাপার আছে। আপনি জানেন এখানে জাতিসংঘে এই বিষয়টা উত্থাপিত হওয়ার পরে জাতিসংঘ থেকে সেটা এই গ্র্যাজুয়েশনের বিষয়টা কি ডেফার করবে কি করবে না, এটা নির্ভর করে কিন্তু আন্তর্জাতিক সম্মতির উপরে। জাতিসংঘের যে স্থায়ী প্রতিনিধি যারা আছে তাদের মধ্যে কোনো সদস্য যদি এই বিষয়ে কোনো আপত্তি জানায়, তাহলে এই এলডিসি গ্র্যাজুয়েশনটা স্থগিত হয়ে যাবে এবং আমাদেরকে এই বছরই আপনার মধ্যম আয়ের দেশে চলে যেতে হবে। তো সেটা আমাদের জন্য একটু রিস্কি হয়। তো এই ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রী এটা কূটনৈতিক অর্থনীতির উপর একটু জোর দিয়েছেন। আমরা আশা করব আমাদের যে বন্ধু রাষ্ট্র যারা, বিশেষ করে এখানে জাপান, তুরস্ক এবং ভারত, এই 3টা দেশ চাচ্ছে যে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাক, কিন্তু তাদেরকে একটু বোঝাতে হবে জাপান আমাদের বন্ধু রাষ্ট্র, তুরস্ক আমাদের বন্ধু রাষ্ট্র এবং এখানে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এই 3টা রাষ্ট্রের সম্মতির উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের আগামীতে এলডিসি গ্র্যাজুয়েশনটা কি এই বছরই হবে নাকি এটা আমরা ডেফার করতে পারবো। তো আমাদের সার্বিক অর্থনৈতিক বিষয়ে আমাদের যে সূচকগুলো তুলে ধরা হয়েছে এবং আমরা বলেছি যে আমরা যেতে আগ্রহী, কিন্তু আমাদেরকে আরও 3টা বছর যদি সময় দেওয়া হয় তাহলে আমরা অর্থনৈতিকভাবে আমরা একটু সবল অবস্থায় আমরা যেতে পারবো এবং তখন আমরা মধ্যম আয়ের দেশে গেলে পরে আমাদের কোনো সমস্যা হবে না। এটা একটু বেশি আর্লি হয়ে যায় আমাদের জন্য, যদিও আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার ছিল অনেক আগে থেকেই, কিন্তু আমাদের যেভাবে ডাটাগুলোকে, তথ্যপত্রগুলোকে যেভাবে তুলে ধরা হয়েছিল বিগত আওয়ামী সরকারের সময়, সেটার ভিত্তিতে কিন্তু আমাদেরকে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য তারা উপযুক্ত মনে করেছিল, কিন্তু সেই ডাটা সেটা কিন্তু আসলে সঠিক ছিল না। যেমন আমাদের আপনার মাথাপিছু বার্ষিক আয়, যেটাকে প্রায় $3000 কাছাকাছি দেখানো হয়েছে, তারপর আপনার সামাজিক উন্নয়নের যে সূচকগুলো, এগুলোর ব্যাপারে যে বিষয়গুলো, তথ্যপত্রগুলো পরিবেশন করা হয়েছিল, সেগুলোতে কিছু ঘাটতি ছিল, যে আমাদের দেশ একটা মধ্যম আয়ের দেশে চলে যাবে এবং আমরা কিছুদিন পর 2041 সালে আমরা উন্নত দেশে চলে যাব, এগুলো কিছু রূপকল্প ছিল আর কি। আসলে বাস্তবতা বিবর্জিত কিছু বিষয় তখন উত্থাপন করার কারণে আজকে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়টা নিয়ে কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে একটা বিতর্কের মধ্যে পড়ে আছি। তবে দেখা যাক, আশা করি নতুন সরকারের সাথে আমাদের যে রাষ্ট্রগুলোর কথা বললাম, যারা এই ব্যাপারে যদি ভেটো না দেয়, তাহলে আমাদের এই যে ডেফারেল যেটা আমরা চেয়েছি 3 ইয়ার্স ডেফারেল, সেটা হয়তো অনুমোদিত হবে। জি, আমাদের কাছে কিছু পত্রিকা শিরোনাম আছে, আজকের একটু পত্রিকা শিরোনামগুলো দেখতে চাই। আমাদের কয়েকটি পত্রিকার আজকে আলোচিত কয়েকটি পত্রিকা কয়েকটি শিরোনাম করেছে, আমরা একটু দেখব। সেগুলোর মধ্যে বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করেছে যে 6 মাসে রাজস্ব ঘাটতি 60,000 কোটি টাকা। অর্থাৎ যে রাজস্ব ঘাটতির যে চিত্র এটি সবসময় হয়, সেটিরই চিত্র তারা দেখিয়েছে গত 6 মাসে 60,000 কোটি টাকা। একটি পরের শিরোনামটি করেছে দৈনিক সমকাল, তারা বলছে যে ব্যবসার খরচ কমাতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে। এই শিরোনামটি করেছে, যেটি নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যে আমাদের প্রতিবেদনও ছিল যে গতকালকে ডিসিসিআই যে সংবাদ সম্মেলন করেছে, সেখানে ডিসিসিআই সভাপতি এই দাবিটি করেছেন যে ব্যবসার পরিবেশ ঠিক করতে হলে অবশ্যই চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমরা পরের শিরোনামটি দেখতে চাই। যুগান্তর শিরোনাম করেছে সিন্ডিকেটের দৌরাত্ম্য মনিটরিং না থাকায় ঠকছেন ভোক্তা। এখানে অবশ্য তারা ফলের বাজার নিয়ে, বিশেষ করে রমজানের যে খেজুর
খেজুরের দাম বৃদ্ধি এবং সেখানে উচ্চ দামে বিক্রি হচ্ছে এরকম অভিযোগ, সবকিছু বিবেচনা নিয়ে এবং সেটা অনুসন্ধান নিয়ে এই রিপোর্টটি করেছে। আমরা পরের শিরোনামটি দেখতে চাই। বণিক বার্তা বলছে যে নাজুক রাষ্ট্রীয় কোষাগার, বিপুল বকেয়া, দুশ্চিন্তায় নতুন সরকারের অনেকেই। এখানে তারা বলছে যে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়, 33,340 কোটি টাকার ঋণ নিতে হয়েছে সরকারকে। রাষ্ট্রীয় কোষাগারের এই নাজুক অবস্থা দীর্ঘদিন ধরেই, তার উপর বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া এবং ঋণ পরিশোধের চাপ। এই অবস্থায় নতুন সরকার বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি পূরণের জন্য অর্থের সংস্থান কিভাবে হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এরকম বিষয়টি তুলে ধরে রিপোর্টটি করেছে। আমরা দেখতে চাই পরের শিরোনামটি। বিজনেস স্ট্যান্ডার্ড করেছে, তারা বলছে যে শুল্ক পরিবর্তনের নতুন অর্ডার নিয়ে দোদুল্যমান মার্কিন ক্রেতারা, রপ্তানি হারানোর শঙ্কায় পোশাক খাত। আমরা শিরোনামগুলো দেখলাম, আমরা আবার আলোচনায় ফিরতে চাই। আলোচনার যে বিষয়, এখান থেকে যদি আমরা কিছু বিষয় ধরি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আমাদের বাণিজ্য চুক্তি হলো এবং আমাদের জন্য একটি শুল্ক হার নির্ধারণ হয়েছে, তার মধ্যে আবার এখন বাণিজ্য চুক্তি। সেই বাণিজ্য চুক্তি নিয়ে আবার অনেকের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে যে এটি আসলে আমাদের যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্লা ভারী হয়েছে। আপনার বিবেচনা আসলে এটি কেমন? আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পাল্টা শুল্ক নীতি নিয়ে তো বিগত 1 বছর যাবতই বেশ একটা দর কষাকষি চলছে দুই দেশের মধ্যেই। তো সেটা আপনি জানেন যে বাণিজ্য ঘাটতিটাই এখানে সবচেয়ে বড় একটা আলোচনার বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যেভাবেই হোক বাংলাদেশের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে হবে। তারা যা আমদানি করে এবং আমরা যা রপ্তানি করি, এটার যে ভারসাম্য থাকতে হবে। তাদের যে আমরা যে $8 বিলিয়ন রপ্তানি করি, তারা $2 বিলিয়ন এখানে রপ্তানি করে, এটাকে একটা কাছাকাছি পর্যায়ে নিয়ে আসতে হবে। সেই জন্যই তাদের কাঁচামাল যাতে আমরা কিনি, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের কাঁচা তুলা, তারপর আপনার কেমিক্যাল আছে, ফার্মাসিউটিক্যালস আইটেম আছে, আপনার লাইট ইঞ্জিনিয়ারিং, হেভি ইঞ্জিনিয়ারিং যন্ত্রাংশ থেকে শুরু করে এগুলো যদি আমরা একটু বেশি হারে তাদের কাছ থেকে আনি এবং তার বিনিময়ে যদি আমরা আমাদের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে যদি আমরা তৈরি পোশাক শিল্পে আরও কিছু প্রণোদনা বা বাড়তি কিছু শুল্ক হ্রাসের বিষয়টা আমরা চাই, সেক্ষেত্রে তারা দিতে প্রস্তুত আছে। তো এটা করতে হলে আমাদের আসলে দুই দেশের আন্তঃদেশীয় যে অর্থনৈতিক যে আমাদের একটা কূটনীতি, এটা চলমান আছে এবং এটা থাকবে। তো আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি কমানোটা এটা একটা, আমি মনে করি সমসাময়িক একটা জরুরি একটা বিষয়। এটা অসুবিধা কিছু না, বাংলাদেশের জন্য এটা খুব কঠিন কিছু নয়। কারণ আমাদের টোটাল এক্সপোর্টের আপনি 52% তৈরি পোশাক শিল্প আপনার যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন সেখানে বর্তমানে আছে 19% শুল্ক আছে, যেটা রেসিপ্রোকাল ট্যাক্স দিয়েছে আর কি ট্রাম্প প্রশাসন। সেটাকে আমরা আপনি বিলো 10 ইভেন এটাকে 0 করার একটা সম্ভাবনা আছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অফার দেওয়া আছে যে তোমরা যদি আমাদের কাছ থেকে আমাদের পণ্য তোমরা একটু বেশি হারে নেও, গাড়ি, উড়োজাহাজ, তারপরে লাইট অ্যান্ড হেভি ইঞ্জিনিয়ারিং যন্ত্রাংশ, কাঁচামাল, ফার্মাসিউটিক্যাল যে বিষয়গুলো আছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য যে কিছু আমাদের ওষুধের কাঁচামালগুলো থেকে শুরু করে এগুলো লাগে। আর আমাদের তৈরি পোশাকের সবচেয়ে বড় যে কাঁচামাল সেটা হলো কাঁচা তুলা, সেটাও যদি আমরা একটু বেশি হারে সেখান থেকে আনি, তাহলে হয়তো আমাদের মধ্যে দুই দেশের ঘাটতি কমিয়ে আমরা আমাদের এই পোশাক শিল্পকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে একটা ভালো অবস্থানে রাখতে পারবো। তো এটা তো আছেই। এখন সব দেশই তো তাদের বাণিজ্যিক স্বার্থটা দেখবে, এটি তো খুব স্বাভাবিক। তো এই প্রস্তাবনা তাদের তরফ থেকে দেয়া হয়েছে। এই নেগোসিয়েশন কিন্তু আজকের না, এটা অনেক দিন ধরে চলছে, যে বাণিজ্য ঘাটতি কমানোর যে বিষয়টা। তো এখন এমন একটা পর্যায়ে এসেছে যে তারা মোটামুটি আমাদের উপরে কিছু ইম্পোজ করেছে যে এগুলো তোমাদের নেওয়া উচিত। অনেকটা আগে যেটা অফার ছিল, এখন এটা বাধ্যবাধকতার মধ্যে চলে আসছে আর কি। তো সেক্ষেত্রে সরকার চিন্তা ভাবনা করছে, বিগত সরকারও এই নিয়ে কাজ করেছে। এখন বর্তমান সরকারের যে বিষয়টা, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা অর্থনৈতিক উইন উইন সিচুয়েশন আমাদের যেতে হবে আর কি। এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জি, আমরা আলোচনা ছিলাম বিনিয়োগ পরিবেশে ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে আছেন মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর কামরুজ্জামান কায়সার। যেমন কায়সার, আমরা একটু শেয়ার বাজারের আপডেটটা একটু দেখতে চাই। শেয়ার বাজারের এই মুহূর্তে কি অবস্থা রয়েছে? ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে 3টি সূচকের মধ্যে 2টি নিম্নমুখী রয়েছে। ডিএসএক্স ইন্ডেক্স সেটি 10 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5542 পয়েন্টে। ডিএস ইন্ডেক্স সরিয়া সূচক যেটি 5 পয়েন্ট কমেছে, অবস্থান করছে
1101 পয়েন্টে। DS30 ইন্ডেক্স এই মুহূর্তে 6 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 2143 পয়েন্টে। 818 কোটি টাকা লেনদেন হয়েছে। 119টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, 221টি কোম্পানির শেয়ার দর কমেছে এবং অপরিবর্তিত আছে 57টি কোম্পানির শেয়ারের দর। একটু শেয়ার আপডেটটি দেখে নিলাম, আমরা আবার আলোচনায় ফিরতে চাই। সামনে তো রমজানের ঈদের ছুটি আসবে এবং এই ঈদ ছুটিকে কেন্দ্র করে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ দেখা দেয় এবং বেতন বোনাস নিয়ে একটা সংকট তৈরি হয়। এবার সেরকম সংকট তৈরির সম্ভাবনা আছে কিনা, যদিও ব্যবসায়ীদের পক্ষ থেকে, বিজিবির পক্ষ থেকে এরকম রুগ্ন প্রতিষ্ঠানগুলোকে বা দুর্বল প্রতিষ্ঠানগুলোকে সফট লোন দেওয়ার জন্য দাবি জানানো হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আবারও। আপনি জানেন যে বর্তমানে যে সরকার, এটা রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেছে, তো এমন কিছু ওনারা মোকাবেলা করবেন না যেটা আপনার সরকারের জন্য বিব্রতকর হয়। নতুন সরকার নতুনভাবে ক্ষমতায় এসেছে, তো আপনি যেটা বললেন শ্রমিক অসন্তোষের কথা, এটা আগে থেকেই বলা হয়েছে যে বিএনপি সরকার ক্ষমতা আসার সাথে সাথে শ্রমিকদের ন্যায্য যে দাবি দাওয়াগুলো এটা সঠিকভাবে পরিপালনের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনি যেটা বললেন যে একটা সফট লোনের ব্যবস্থা এখানে করা হয়েছে, যদি দাবি করা হচ্ছে যদি কেউ চায় সেটাও মানে সরকারের কাছ থেকে আসার একটা সম্ভাবনা থাকতে পারে। তো আমি আশা করব যে এই বর্তমান সরকার শ্রমিক অসন্তোষটাকে মাথায় নিয়ে এটা ইন ওয়েল অ্যাডভান্স, আমি মনে করব যে এটা প্রায় 15 দিন বা 20 দিন আগেই, রোজার 15-20 দিন আগেই এই ব্যাপারে একটা সুনির্দিষ্ট একটা নির্দেশনা এটা বিভিন্ন মালিক পক্ষকে এটা দিয়ে দিবেন যারা উৎপাদনকারী আছেন। তো এটা আসলে শ্রমিক অসন্তোষ কিন্তু আগে থেকে অনেক কমে গিয়েছে। আমি যদি বিগত কয়েক বছরের পরিসংখ্যান আপনাকে জানাই বা আপনি জানেন, সেই ক্ষেত্রে কিন্তু আসলে বিচ্ছিন্নভাবে দুই একটি ঘটনা ঘটে। এগুলো যারা আসলে যেটা বললেন আপনি, যারা একটু অর্থ সংকটে থাকে, যাদের এলসিগুলো ম্যাচিউর হয় না, পেমেন্টগুলো হয়তো সে ব্যাংকে তার সেল প্রসিডে টাকা আসে না, তখন হয়তো এটাকে উইথড্রয়াল করতে একটু দেরি হয়। আর শ্রমিকরা বসে থাকে যে তারা তাদের এই বোনাসের টাকা, ঈদের টাকা তারা দেশে তাদের পরিবার পরিজনকে পাঠাবে, সেটা যখনই সময় মতো একদিন বা দুদিনের একটু বিলম্ব ঘটে তখনই তারা একটা অস্থির হয়ে যায়, তখনই একটা অচল অবস্থার সৃষ্টি হয়। তো এটা আমি মনে করি এই জন্য আমাদের প্রস্তুতি থাকা লাগবে, রাজনৈতিক সরকার যাতে এখনই একটা নির্দেশনা দিয়ে দেয় যাতে মালিক পক্ষ এই ক্ষেত্রে যদি কোনো তাদের অর্থের প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা যাতে ব্যাংকের বাড়তি একটা ফ্যাসিলিটিস নিয়ে এটাকে মোকাবেলা করে। জি, একটা ছোট্ট প্রশ্ন এবং আপনি সংক্ষেপে উত্তর দিবেন আশা করি। সেটি হচ্ছে যে শ্রম আইনটি হয়েছে, সেই শ্রম আইনটি অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে, সেটি নিয়ে আপনাদের কি মন্তব্য? সেটি কি আসলে সংশোধনের দরকার আছে কিনা এখন যেহেতু নতুন সরকার এসেছে? শ্রম আইনটি যা হয়েছে সেটা একটু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের প্রয়োজন আছে। আগামী পার্লামেন্টে সেটা আলোচনার সাপেক্ষে চূড়ান্ত এটার বৈধতা দিতে হবে, কারণ এখানে আমরা তো শ্রমগণ একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি। আপনি জানেন যে এমনিতে কিন্তু একটা ওয়েজ বোর্ড আছে, 5 বছর পর পর রিভিউ করা হয় এবং প্রতি বছর কিন্তু আপনার 5% করে আপনার ইনক্রিমেন্ট দেয়া হয়। তারপরেও বিভিন্ন ফ্যাক্টরি তাদের নিজস্ব নীতিমালার আলোকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। এখন যদি বিচ্ছিন্নভাবে এমন কিছু চাওয়া হয় যেটা সবার পক্ষে সম্ভব না, সেটা তো মানা সম্ভব না। আমার মনে হয় যে এটা একটা সুন্দর নীতির মাধ্যমে সবাইকে সুন্দরভাবে সহনশীলভাবে যাতে শ্রমিকদের সুবিধা দেওয়ার ক্ষেত্রে মালিক পক্ষের একটা সহনশীল একটা পর্যায়ে থাকে সেটা ব্যবস্থা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর কামরুজ্জামান কায়সার আমাদের সাথে আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের বিজনেস আওয়ারের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।